আরশির সাথে তিনি অবশ্য ভাইয়ের সাহায্যে খোঁজ নিয়ে কথা বলেছেন, এখনো মাঝে মাঝে বলেন, কিন্তু স্বামীর সামনে এসব নিয়ে কথা তুলেন না। আরশি নিজের শ্বশুরবাড়িতে খুব ভালো আছে, ভয়ে বাবার সামনে আসতে চায় না মেয়েটা। প্রাণেশাও সেই বিষয়টা হলো, আর তাদের সাথে কোনো যোগাযোগ করেনি। তিনি ভেবেছিলেন মামার কাছে যেদিন অমন শক্ত শক্ত কথা শুনে মেয়েটা ইচ্ছে করে আর সামনে আসছে না হয়তো, তবে তিনি দুই মেয়ের কাছেই আরও আগে তাদের কাছে আসাটা আশা করেছিলেন। কিন্তু মেয়েগুলো শ্বশুরবাড়ি গিয়ে ব্যস্ততায় হয়তো আর তাদের কথা ভাবার সময় পায়নি, এমনটা ভেবে নেন আর ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলেন, আফসোস করেন। অভিমান হয় তাদের প্রতি, যা হয়তো কখনো প্রকাশ করা হবে না। অন্তিক প্রাণেশার মামিকে অন্যমনস্ক দেখে গলা ছেড়ে বলে, আন্টি, আমরা এসেছি একটা দাওয়াত নিয়ে। সামনের সপ্তাহে রবিবারে আমাদের বাড়িতে রিসেপশনের আয়োজন করা হয়েছে। আমার আর ওর বিয়ে নিয়ে রিসেপশন। আপনারা না থাকলে আপনাদের মেয়ের জীবনের নতুন সূচনাটা অপূর্ণ লাগবে। আপনারা সবাই সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকলে প্রাণেশা সহ আমারও খুব ভালো লাগবে। আর আমার বাবা মা দাদি তারাও আপনাদের সাথে দেখা করতে আগ্রহী। আপনারা নির্দিষ্ট দিন প্রত্যেকে আসবেন প্লিজ। প্রাণেশার মামি অন্তিকের কথাগুলো শোনেন, তবে অবাক হয় এতদিনেও ধুমধাম করে সবাইকে বিষয়টা সম্পর্কে জানানো হয়নি দেখে। তিনি ভেবেছিলেন সংসার নিয়ে ব্যস্ত আছেন দুই মেয়ে, অথচ প্রাণেশার নাকি নতুন জীবন শুরু হবে সামনের সপ্তাহে। তার মনে এতদিন ওদের সম্পর্কটা অন্যরকম ছিল, তবে সামনাসামনি কোনো প্রশ্ন করেন না। প্রাণেশার দিকে এক পলক তাকিয়ে অন্তিক বলে, অবশ্যই বাবা, ওর মামাকে বলে দেখব, সম্ভব হলে অবশ্যই যাব। সম্ভব হলে মানে? সম্ভব হতেই হবে মামি। মামার আরিফকে নিয়ে অবশ্যই আসবে। আমি তোমাদের অপেক্ষায় থাকবো, আসতে হবে মামি। প্রাণেশার বাড়িটা ঘুরে ফিরে দেখছিল এতক্ষণ, কোনো কিছুর পরিবর্তন হয়নি, সেই আগের মতো আছে প্রতিটা জিনিস। তবে অযত্নের ছাপ পড়েছে কিছুটা। মামিকেও খুব মলিন আর অসুস্থ দেখাচ্ছে। এর মধ্যে অন্তিক রিসেপশনে আসার দাওয়াত দেয়, কিন্তু মামির কথা শুনে সে নিজেও জোর দিয়ে আসতে বলে। মামি, তুমি কি অসুস্থ? মামা ভালো আছে? আরিফের কি খবর? আমরা সবাই কেমন আছি সেসব খবর পরে নিস, আগে জামাইকে একটু নাস্তা দেই। তোরা বস। ওনার কথা শুনে অন্তিক মানা করে, কিন্তু তিনি কোনো কথা শোনেন না। জামা এসেছে বাড়িতে, খালি মুখে ফেরানো যায় না। উনি চলে গেলে অন্তিক চারদিকে চোখ ঘুরিয়ে নেয়, প্রাণেশাকে বলে, তুমি কোথায় থাকতে? তোমার বোনের সাথে? না, আমার আর আরশিয়াপুর রুম আলাদা ছিল, তবে উপরে তলায়। আরিফও ওখানে অন্য একটা রুমে থাকে, আর মামা মামি এখানে নিচে, ওই যে বাম দিকের রুমটাতে। হুম, তোমার মামা বাড়ি খুব সুন্দর। এত কিছু জানি না, আগে আরো সুন্দর ছিল। মামি হয়তো অসুস্থ, তাই সবকিছু তেমন যত্ন নিতে পারেন না। আর আমার রুম দেখলে আপনি আরো সুন্দর বলবেন। অনেক পেইন্টিং ওখানে আমার, অনেক সুন্দর সুন্দর। ওই যে ডান দিকের দেয়ালের ওইগুলোও আমার করা। আচ্ছা, বেশ সুন্দর তো। তো রুম কেমন দেখাবে না? প্রাণেশার চঞ্চল রূপ দেখে অন্তিকও ওর সাথে সেভাবেই কথা বলছে। সে মেয়েটার এই রূপ উপভোগ করছে খুব। অন্তিকের কথা শুনে প্রাণেশা হঠাৎ উঠে রান্নাঘরের দিকে ওদিকে চলে যায়। মামিকে ইশারায় বোঝায় সে অন্তিককে নিয়ে ওপরে তার রুমে যাচ্ছে। মামি যেন অপেক্ষা করে। প্রাণেশার মামি ওর চঞ্চলতা দেখে হেসে সম্মতি দেয়। এরপর প্রাণেশা আবার অন্তিকের কাছে গিয়ে তাকে তার সাথে উপরে আসতে ডাকে। অন্তিক বাধ্য ছেলের মতো যায় ওর পিছু পিছু। প্রাণেশার রুমটা ভীষণ সুন্দর, বিভিন্ন রকম ডেকোরেটিভ ভাইবস সহ, আর ওর নিজের আর্ট করা পেইন্টিং এর চারপাশ ভর্তি। অন্তিকের মনে হচ্ছে যেন সে কোনো বোহেমিয়ান রুমে। একবারে আর্টিস্ট আরামদায়ক মুক্ত স্বভাবই পরিবেশ চলে এসেছে। চারিদিকে ঘুরে ঘুরে দেখে নিয়ে অন্তিক প্রাণেশাকে বলে, তোমার কি আমাদের বাড়িতে নিজের রুম এমন করে সাজাতে মন চায় না? প্রাণেশা নিজের পেইন্টিংগুলো দেখে নিয়ে আলমারি থেকে কিছু জিনিস বের করেছিল। তার বিশেষ কিছু পেইন্টিং সে নিয়ে যাবে এখান থেকে। তার আর মায়ের পেইন্টিং, মায়ের ছবি, এসব সে এখানে কখনো এলে নিয়ে যাবে আগেই ঠিক করে রেখেছে। তার সাথে মায়ের স্মৃতি, শৈশবের ছবিগুলো। তার একটা বড় ভাই আছে, বাবার ছেলে, তারও ছোটবেলার ছবি মায়ের কাছে ছিল। মায়ের পর সেসব তার কাছে এসেছে, এসব নিয়ে যাবে সে। সব বের করতে করতে অন্তিকের কথাটা শুনে সে এক পলক তাকায়। অন্তিকও ওকেই দেখছিল। এত মনোযোগ দিয়ে কি গুরুত্বপূর্ণ কাজ করছে মেয়েটা। ওয়াল হ্যাঙ্গিং, লতা পাতার ঝাড়, এসব তো আমার কাছে ও বাড়িতে নেই। নাহলে আমি যেখানে থাকতাম ওই রুমে সেখানেই লাগিয়ে দিতাম।
আর পেন্টিং তো কয়েকটা লাগানো আছে, শুধু 2 মাসে তেমন কই বানালাম পেন্টিং, নাহলে ঠিকই লাগিয়ে দিতাম। আমার নিজের করা পেন্টিং গুলো দেয়ালে টাঙিয়ে রাখতে ভালো লাগে আমার খুব। আজ অনেকগুলো নিয়ে যাবো এখান থেকে। বুঝলাম। তাহলে কি নিচ্ছ? এগুলো অনেক কিছু, আপনি বুঝবেন না। অন্তিক প্রাণেশার পাশে এসে বসে সম্মোহনী স্বরে বলে। আমাকে বুঝিয়ে দাও, বুঝবো। প্রাণেশা হঠাৎ অন্তিকের স্বর পাল্টে যাওয়ায় থমকায়, ইতস্তত করে বোঝায়। বাড়ি গিয়ে দেখাবো, এখন সব গুছিয়ে রাখছি, নিয়ে যাবো ও বাড়িতে। সকাল থেকে পাত্তা দিচ্ছ না ম্যাডাম। আসার সময় গাড়িতে ঘুমিয়ে গেলে জানো আমার কত প্ল্যানিং ছিল। অন্তিক প্রাণেশার ইশারা ইঙ্গিত করার সময় চোখ পিটপিট করে, ঠোঁট নাড়ানো এসব দেখছিল। প্রাণেশার কথা শুনে ওর দিকে সামান্য ঝোঁকে। সামান্য বুকে মাথা রেখে ঘুমিয়েছে, এতে অবস্থা হলে কিভাবে চলবে? সামলাতে আমাকে পুরোপুরো নিতে হবে। প্রাণেশার সারা গায়ে ঝিম ধরে ওঠে অন্তিকের কথা শুনে, তবে কোনোভাবে বোঝায়। শুধু বুকে মাথা রেখেছেন? মিথ্যুক কিভাবে জড়িয়েছিলেন? আমার ব্যথা লাগে না? ঘুমোতে পারিনি আমি। আপনারই ভালো, এটা অভ্যাস করাচ্ছি যাদের সামনে আমার সম্পূর্ণ ভার নিতে বেশি কষ্ট না হয়। এখন এই যে এখানে বউকে একটা টুপ করে চুমু খাও তো দেখি। তোমার গাড়িতে ঘুমিয়ে আমার প্ল্যান ক্যান্সেল করার শাস্তি এটা। বুকের বাম দিকে আঙুল ঠেকিয়ে বলে অন্তিক। প্রাণেশা তার কথা শুনে তাকায়। বুকের দিকে তাকাতেই চোখে পড়ে অন্তিকের শার্টের ওপরে দুটো বোতাম খোলা, যার কারণে কিছু অংশ উন্মুক্ত। তা দেখে প্রাণেশার ভিতর কেমন অন্যরকম লাগে, অস্থির লাগে নিজেকে। তবে সে মাথা নাড়ায়, বোঝায় সে খাবে না চুমু। অন্তিক বলে, আমাকে না দিলে কিন্তু আমি তোমাকে দেব। ভ্রু উঁচিয়ে কি জিজ্ঞাসা করে। কি আবার চুমু? প্রাণেশা পাত্তা দেয় না তার কথায়, নিজের মতো জিনিস গুছাতে থাকে। আমি কিন্তু এমনি এমনি বলছি না, সত্যিই দেব। তো যে জায়গায় আমাকে দিচ্ছ না আমি সেই জায়গাতেই দেব। মানে? মানে তোমার বুকে চুমু খাবো। প্রাণেশা সাথে সাথে বুকে ক্রস আকারে 2 হাত দিয়ে রাখে, চোখ বড় বড় করে তাকায় অন্তিকের। অন্তিক ওকে ভয় পেতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে। প্রাণেশা ইতস্তত করে বোঝায়। আপনি সব সময় এসব কথা কেন বলেন? এসব ভাবেন শুধু? কেমন কথা বলি সবসময়, আর কিভাবে? অশ্লীল। সাথে সাথে অন্তিক প্রাণেশার কোমরে হাত দিয়ে ওকে উঠায়, নিজের কোমরে প্রাণেশার 2 হাত পেঁচিয়ে ওকে কোলে বসিয়ে দেয়। অশ্লীল? অশ্লীল বলছো যখন, অশ্লীলতা তো করতেই হয়। প্রাণেশা বিস্ময়ের চরম পর্যায়ে। এমনটা কেউ করে? ছি। নামান প্লিজ, মামি চলে আসবে। আসবে না তোমার মামি, আসবে না তোমার মামি। মেয়ে আর মেয়ে জামাই একা রুমে আছে, সেখানে উনি কখনোই আসবে না। আর ওনার তো আমাদের জন্য নাস্তা বানানো শেষ হয়েছে অনেক আগে। মেয়ে আর মেয়ে জামাই একা রুমে আছে, তাই ডাকতে লজ্জা পাচ্ছেন বলে ডাকছে না, তাই আর আসার প্রশ্ন আসে না। নামিয়ে দিন না প্লিজ। একটু অশ্লীলতা করি আগে। কথাটা বলে সে প্রাণেশার কোমরে হাত রাখা শক্ত করে আর একটু কাছে টেনে নেয় ওকে। দুজন এই মুহূর্তে খুব কাছাকাছি। অন্তিকের কোলে এভাবে বসায় প্রাণেশার বুক ধরফর করছিল। ওর 2 হাত অন্তিকের গলা পেঁচিয়ে রেখেছে, যাতে ব্যালেন্স রেখে বসতে পারে। অন্তিক এভাবে হঠাৎ আরো কাছে টেনে নেওয়ায় প্রাণেশা কেমন স্তব্ধ হয়ে যায়। অন্তিকের গলায় থাকা এক হাত আরো শক্ত করে, অন্য হাত একটু ওপরে অন্তিকের চুলে দাবিয়ে দেয়। অন্তিক মাথা নামিয়ে ওর বুকে একটা গাঢ় ভেজা চুমু খায়। প্রাণেশার মামা এসেছে বাড়িতে। তিনি নিজের কাজ শেষে নিজের মতোই এসেছেন। প্রাণেশার আসার খবর তিনি এখনো জানেন না। প্রাণেশার মামি মেয়ে আর জামাইকে রুমে গিয়ে ডেকে আনতে ইতস্তত করছিলেন ভীষণ। অনেকক্ষণ ভাবনা চিন্তা করেও গিয়ে ডেকে উঠতে পারেননি। এর মধ্যেই স্বামী আসেন। শুরুতে স্বামীকে প্রাণেশার আসার খবর কিভাবে জানাবেন তা নিয়ে চিন্তিত থাকলেও সামনাসামনি খুব স্বাভাবিকভাবেই জানান। প্রাণেশার মামা প্রথমে কিছুক্ষণ থমকে পড়লেও পরে ওদের ডেকে পাঠাতে বলেন। উনি বলতে বলতেই ওরা দুজন নেমে আসে। প্রাণেশা দূর থেকে মামাকে দেখে দৌড়ে ছুটে আসে, বুকে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ কেঁদে বেঁধে মামার সাথে নানান কথাই বলে ইশারায়। সেদিন ওর কোনো দোষ ছিল না, এসব বোঝাতে থাকে নানানভাবে। ওর কোনো ভুল ছিল না, আর না তো তেমন বাজে কিছু হয়েছিল ওই রুমে। মহিলাগুলো আর ওই লোকগুলো কেন জানি বাড়িয়ে বাড়িয়ে বলেছে ওর কোনো দোষ নেই, এসব বোঝায় নানানভাবে। এক প্রকার অস্থির হয়ে পড়ে মামাকে নিজের নির্দোষতার সাফাই দিতে। তারপর ওর মামা আজমান আহমেদ মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করেন। তিনি সেসব কিছুই আর মনে রাখেননি, প্রাণেশাকেও ভুল বুঝেনি। তখন রাগের মাথায় মানুষের কথায় এসে হটকারিতা করে ভুল করেছিলেন,
এসব বলে ভাগ্নিকে শান্ত করেন। বেশ অনেকক্ষণ বুকে জড়িয়ে বসে থাকেন প্রাণিশাকে। আজমান সাহেবের আজ ভীষণ ভালো লাগছে, বুকটা কিছুটা হলেও শান্ত লাগছে। এক মেয়ে নিজে ওদের ছেড়ে গিয়েছে, আর এক মেয়েকে তাদের ছেড়ে যেতে হয়েছে ওনার নিজের ভুলের কারণে। ওদের বিয়ের ঘটনার কয়েকদিন পরেই সব ঠান্ডা মাথায় ভেবে নিজের ভুল বুঝতে পারেন। মহিলাগুলো বলেছিল প্রাণিশা ওই ছেলের সাথে খারাপ কাজ করেছে ওই রুমে, কিন্তু তেমন কোনো আলামত দেখা যায়নি প্রাণিশাকে দেখে। আর তার চেয়ে বড় কথা, প্রাণিশা ওই রকম মেয়েই নয়। মহিলাগুলো যখন প্রাণিশা অন্তিককে প্রলুব্ধ করছে এমন বলেছিল, তখন তিনি প্রাণিশার ওপর খুব রেগে গিয়েছিলেন, ওকে ভুল বুঝিয়েছিলেন। অথচ রেগে যাওয়া উচিত ছিল ওই মহিলাগুলোর ওপর, তার পবিত্র নিষ্পাপ ভাগ্নির ওপর এমন অভিযোগ আনার কারণে। কিন্তু তিনি উল্টো নিজের ভাগ্নিকে ভুল বুঝে দূরে ঠেলে দিলেন। মেয়ের দুশ্চিন্তায় বোধ হারিয়েছিলেন হয়তো। পরবর্তীতে সব নিজের কাছে পরিষ্কার হওয়ার পর প্রাণিশার মুখোমুখি হওয়ার সাহস পাননি। তবে অন্তিকদের পরিবার সম্পর্কে খোঁজ নিয়েছিলেন নিজের বন্ধুর কাছে, যার মেয়ের বিয়েতে ওনারা গিয়েছিলেন। সেই বন্ধুর কাছে ওদের পরিবার আর অন্তিক দুজনের ব্যাপারেই খুব ভালো ফিডব্যাক পেয়েছিলেন, যার কারণে ভাগ্নিকে নিয়ে চিন্তামুক্ত হন। তিনি এও জেনেছেন প্রাণিশার লেখাপড়া এখনও চলছে, প্রাইভেট কলেজে পড়ছে মেয়েটা এখন। আগে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছে। অন্তিকের ব্যাপারে খোঁজ নিয়ে জেনেছে ছেলেটাও ভালো, কোনো বাজে রেকর্ড শোনা যায়নি আজ অবধি। অবশ্য অন্তিককে উনি আগে থেকে একজন ভালো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন উকিল হিসেবে জানতেন। বিভিন্ন টক শো আর নিউজ পেপারের আর্টিকেলে দেখেছেন অন্তিকের ব্যাপারে। ক্যারিয়ারে কত কি অর্জন করেছে সেসব টিভিতে নিউজ পেপারে আগে থেকেই দেখেছেন। ওনার আদরের বোনের মেয়েটা ওই ছেলের কাছে সুখে থাকবে বলে মনে হয়েছে। এরপর তিনি আর কোনো চিন্তা রাখেননি ভাগ্নিকে নিয়ে। তবে মেয়েটা কখন ওনার কাছে আসবে, এসে বুকে মাথা রেখে তাকে কেন ভুল বুঝেছিল সেই অভিযোগ করবে, এই আশায় ছিলেন। মেয়েটা একটু দেরি করে হলেও আসলো, কিন্তু কোনো অভিযোগ করলো না, বরং এখনো নিজেকে নির্দোষ বলে ক্ষমা চাচ্ছে। উনি বুকে থাকা ভাগ্নির মাথায় হাত বুলিয়ে একটা চুমু খান। প্রাণিশা মামিকে সাহায্য করতে এসেছে রান্নাঘরে, নাস্তা তৈরি করেছিলেন। কিন্তু প্রাণিশার মামা আসার সময় কিছু বাজার এনেছেন, তাই মামি আরও কিছু আইটেম করতে চাচ্ছেন জামাইয়ের জন্য। প্রাণিশার সাহায্য করছে মামিকে। অন্তিক ড্রয়িং রুমে প্রাণিশার মামা আজমান সাহেবের সাথে কথা বলছে। মানুষটা ভীষণ ভদ্র আর শান্ত, বুঝদার ধরনের। অন্তিকের সাথে তার পরিবার সম্পর্কে নানা কথাবার্তা বলেন। তারপর কর্মক্ষেত্র, রাজনীতি, দেশের পরিস্থিতি, এসব নানান কিছু নিয়ে তাদের কথোপকথন চলতে থাকে। হ্যাঁ রে প্রাণ, তোদের বিয়ে তো 2 মাস হতে চললো, এতদিন পর কেন রিসেপশন? তোরা কি এতদিন সংসার করিসনি? মানে বিয়ের এতদিন পর কেন তুলে ধরছে সবার কাছে? আমি তো ভেবেছিলাম মন দিয়ে সংসার করছিস শ্বশুরবাড়ি। প্রাণিশা প্রথমে একটু ইতস্তত করে, তবে মামিকে মিথ্যা বলে না। আসলে হঠাৎ করে বিয়ে হয়, ওনার মেজাজ খুব খারাপ ছিল শুরুতে, মেনে নিতে পারেনি তখন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা, বেশ অনেকগুলো দিন নামের সম্পর্ক ছিল আমাদের। তারপর হঠাৎ সেদিন উনি সব ঠিকঠাক করে নিতে চান। ওনার দাদি আয়োজন করে বিয়েটা সবাইকে জানাতে চাইছে, উনিও সম্মতি দেন এতে। আমি না করলে আমাকেও বলেন সম্মতি দিয়ে দিতে। উনি সব নতুন করে শুরু করতে চান। ব্যাস, সবাই ডেট ঠিক করলে ওনার মা বলেন আমাকে নিয়ে যেন এখানে আসে, তো এলাম, এইটুকুই। কি বলছিস? এতগুলো দিন পর এসে ছেলেটা তোকে মেনে নিয়েছে? তাহলে এর আগে কেমন ছিলি ও বাড়িতে? প্রাণিশার মামি আর কিছু বলে না, শ্বশুর বাড়িতে ভালো থাকলেই হলো। আগে যেমন থাকুক, এখন সব ঠিক হলে কোনো অসুবিধা নেই। মিস্টার মাহমুদ আর মিসেস আয়েশা আমিন কালই অয়ন্তীকে তুরাগের ব্যাপারটা জানাবেন ভাবলেও জানানো হয়নি। তাদের মনে হয়েছে অয়ন্তীকে জানানোর আগে অয়ন্তিকের সাথে বিষয়টা নিয়ে কথা বলা উচিত। আত্মীয় হলেও কিংবা তাদের পছন্দ হলেও বোনের জন্য তুরাগকে অয়ন্তিকের পছন্দ কিনা তা জেনে নিয়ে এগুলো সব বিষয় ঠিকঠাক হবে। না হয় আগে অয়ন্তিকে জানিয়ে দিল, সে রাজিও হলো, কিন্তু বড় ভাই হিসেবে অন্তিকের পছন্দ হলো না বোনের জন্য তুরাগকে। তেমনটা হলে পুরো ব্যাপারটা ঘেটে ঘা হয়ে যাবে। তাছাড়া বড় ভাই হিসেবে বোনের কাছে যে কোনো প্রস্তাব সম্পর্কে মতামত নিতে যাওয়ার আগে অন্তিকের দৃষ্টিকোণ থেকে ওই প্রস্তাব আদৌ বোনের জন্য উপযুক্ত কিনা তা যাচাই করার এবং মতামত রাখার অধিকার রাখে সে। তাই সেই দিন অন্তিক আর প্রাণিশা মামাবাড়ি থেকে ফিরে আসলে তারপর অন্তিককে ধীরে সুস্থে জানান তারা।
শায়না বেগম সহ অন্তিকের চাচা চাচি কেউই জানানো হয় তুরাগের জন্য অয়ন্তীর প্রস্তাবটা সম্পর্কে। কেউ দ্বিমত করেনি অন্তিক ছাড়া। সেও বাবার মতো চেয়েছিল গ্রাজুয়েশন শেষে বোনের বিয়ের ব্যাপারে ভাবতে বলবে, কিন্তু তার মা মানে না। স্বামীর মতো ছেলেকেও বোঝান নিজের দুশ্চিন্তা। অন্তিক তা শুনে মেজাজ বিগড়ে যায়। বাবা মা না থাকলে কিসে নেই? বোনের জন্য বাড়ির এতগুলো মানুষ নেই, ফেলনা নাকি তার বোন? অয়ন্তী ইসিদিথি প্রত্যেকের সেফটির জন্য সেই কবে তাদের জায়গা, টাকা পয়সা, সম্পত্তি সব আলাদা করে রেখে দেওয়া হয়েছে। টাকা পয়সা বাদ, তারা দুই ভাই কি মরে গিয়েছে নাকি যে বাবা মা না থাকলে বোনদের কি হবে সেই চিন্তা করছে? অন্তিক ভীষণ রেগে যায়। তবে মিসেস আয়েশা আমিন শান্তভাবে ছেলেকে বোঝান। এখানে রেগে যাওয়ার মতো কোনো কথা তিনি বলেননি, বরং বড় মেয়েটার সংসার চোখের দেখা দেখে যেতে চান তিনি। তার মেয়ে সংসারে কি করবে, কেমন পারবে না পারবে সব, তাই তিনি দুশ্চিন্তায় থাকেন। দুলালি মেয়ে কিনা, সংসার সম্পর্কে কোনো আইডিয়া নেই। আর সব থেকে বড় কথা, বোনের ছেলের জন্য আসা প্রস্তাব বলে তিনি ফেরাতে চাচ্ছেন না, কারণ মেয়ে বোনের কাছে গেলে তিনি কিছুটা চিন্তামুক্ত হন। এর চেয়ে বেশি আর কি চাইতে পারেন তিনি? মেয়ে বোনের ঘরে যাবে এই সুযোগ তিনি হাতছাড়া করতে চান না, যদি অয়ন্তীর আপত্তি না থাকে। অন্তিক মায়ের কথা শুনে কিছুটা শান্ত হয়। তুরাগ ছেলেটা খারাপ না, বরং ভীষণ ভদ্র সভ্য ছেলে। অন্তিকের 2 বছরের ছোট, তাকে ভীষণ মানে ছোট থেকে। বর্তমানে পারিবারিক ব্যবসায় যুক্ত ছেলেটা, সফল ব্যবসায়ী বলতে গেলে। বোনের জন্য খারাপ নয় ছেলেটা, তাই তার বাবা ঠান্ডা মাথায় আরেকবার তার সিদ্ধান্ত জানাতে চাইলে সে সম্মতি দেয়। এরপর অয়ন্তীর কাছে বিষয়টা জানাতে যায় তার মা। অয়ন্তী তখন বিছানায় শুয়ে শুয়ে সামনে একটা বই নিয়ে পড়ছিল। কাউকে নক করতে শুনে মাকে দেখলে ভেতরে আসতে বলে। মিসেস আয়েশা আমিন গিয়ে মেয়ের পাশে বসেন। মেয়ের এলোমেলো খোলা চুলগুলো একত্রে করে বিছানায় পড়ে থাকা ক্লিপ দিয়ে আটকে দেন। বিছানার এলোমেলো কমফোর্টারটাও ভাঁজ করে দেন। সব সময় এমন অগোছালো থাকিস, এবার একটু বড় হ। আজ বাদে কাল শ্বশুর বাড়ি গেলে লোকে এসব দেখে বলবে এত বড় মেয়ে এখনো অগোছালো, মা বোধহয় কিছুই শেখায়নি। পাছে লোকে কিছু বলে মা, ওদের কথার ধার ধারি নাই কি? শ্বশুর বাড়ি গেলে সামান্য কথাও কত লম্বা হয় জানিস? সেখানে 5 জনের কথার ধার না ধরে পারবি? সামান্য কথা লম্বা করবে এমন বাড়িতে বিয়েই করবো না তাহলে। আইডিয়াটা ভালো না? আচ্ছা, কেমন বাড়িতে বিয়ে করবি তাহলে? ওসব ভেবেছি নাকি আমি? যখন বিয়ে হবে তখন দেখা যাবে। সবকিছু আগে থেকে ভেবে চিন্তে রাখা ভালো। মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে কখন কি ঘটে যায় তার কোনো ঠিক নেই। তাও ঠিক বলেছ। ভাইয়া আর ভাবি তো তোর প্রমাণ। মিসেস আয়েশা আমিন এবার মেয়ের দিকে তাকান। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অয়ন্তী বলে, কিছু বলবে মা? এভাবে দেখছো যে? মিসেস আয়েশা আমিন তৎক্ষণাৎ জবাব দিতে পারেন না, তবে নিজেকে ধাতস্থ করে বলেন, তোর কি কোনো পছন্দ আছে মা? কাউকে ভালোবাসিস? মানে এইসব জিজ্ঞেস করছো হঠাৎ? করছি আর কি, থাকলে মাকে বল। আমি দেখি ছেলেটা কেমন, আমার মেয়ে কেমন ছেলে পছন্দ করে রেখেছে। দূর, কিসব বলো, আমার কোনো পছন্দ নেই। কিন্তু তুমি হঠাৎ এসব নিয়ে বললে কেন? ব্যাপার কি? অয়ন্তী ভাবছে মাহাত ভাই সেদিন ক্যাফেতে বন্ধুদের সাথে ছিল, তখন দেখে নিয়েছিল। তাকে বাড়ি এসে বলে দিয়েছে, মাকে আবার বলতে দেয়নি তো। তাই মা ওখানে ওর বয়ফ্রেন্ড ছিল ভেবে এসব জানতে চাচ্ছে না তো। সে মাহাত ভাইয়ের থেকে এটা আশা করেনি। মন খারাপ হয় তার ওপর। সে তো আর এমন হবে না বলেছে ও। তাহলে মাকে বলে দেওয়াটা কি খুব দরকার ছিল? সত্যি বলছিস কোনো পছন্দ নেই? না মা, কোনো পছন্দ নেই। কিন্তু তুমি এসব কেন জানতে চাইছো? আসলে একটা বিয়ের প্রস্তাব হাতে আছে, আমরা অনেক ভেবে চিন্তে সেটা গ্রহণ করব সিদ্ধান্ত নিয়েছি। তোর বাবা ভাইয়েরও পছন্দ হয়েছে, তোর দাদি আর চাচা চাচিরও ভালোই মতামত দিয়েছে। এখন শুধু তোর সম্মতির পালা। তুই যদি হ্যাঁ বলিস তাহলে আমরা ওদের কাল পরশুর দিকে বাড়িতে আসতে বলবো। তুই রাজি তো মা? কথাগুলো বলে তিনি আশা ভরা চোখে মেয়ের দিকে তাকান। একদিকে অয়ন্তী বিস্ময়ে বিমূঢ়। সে ভেবেছিল মাহাত ভাই মাকে বন্ধুদের বিষয়টা জানিয়ে দিয়েছে বলে এসব জানতে চেয়েছে মা। কিন্তু এ তো বিয়ের ঘটনা। সে বিয়ে নিয়ে তেমন কিছু ভাবেনি।
হ্যাঁ না কোনোটাই না, বাড়ি থেকে যেমন সিদ্ধান্ত নেবে তেমনই হবে, এমনটাই ভেবে এসেছে চিরকাল। তবে হঠাৎ মায়ের মুখে বিয়ের প্রস্তাবের কথা শুনে লজ্জা পায় ভীষণ, কিছু বলতে পারে না। মিসেস আয়েশা আমিন মেয়েকে চুপ থাকতে দেখে আবার বলেন, ছেলেকে তুই চিনিস মা? তোর বড় খালামণির ছেলে তুরাগ। তোর খালাই প্রস্তাব দিয়েছেন, আমাদের সবার কাছে তা গ্রহণযোগ্য মনে হয়েছে। তুই তোর বড় খালামণির ঘরেই যাবি, এর চেয়ে আনন্দের আমার কাছে আর কিছু নেই। তোর সম্মতি আছে তো? অয়ন্তী তুরাগের নাম শুনে আরো অবাক হয়। তার বড় খালামণির ছেলে, ভাইয়ের চোখেই দেখে এসেছে তাকে সবসময়। যদিও অন্তিক, দিগন্ত কিংবা মাহাদ ওদের মতো যেভাবে আপন চোখে দেখতো সেভাবে না, কিন্তু খালাতো ভাইকে যেভাবে তেমন ভেবেছে সে সারা জীবন। আলাদা কোনো ভাবনা ছিল না তাকে নিয়ে। তুরাগ ছোট থেকেই ইন্ট্রোভার্ট ধরনের, তাই কারোর সাথে তেমন মিশতো না। তাদের বাড়িতেও তেমন আসেনি ছেলেটা, ছোটবেলায় মায়ের সাথে যা এসেছে তা। এরপর বড় হয়ে একবার কি দুবার হয়তো। অয়ন্তীর মনেও নেই ঠিকঠাক, সেও খালামণির বাড়ি গেলে তেমন থাকতো না বলে তাদের মধ্যে ভাবসাব একেবারেই কম। সে যাই হোক, খালাতো ভাই বলে একটু অস্বস্তি লাগলেও পরিবারের সিদ্ধান্তের ওপর দ্বিমত জানায় না সে। মিসেস আয়েশা আমিন মেয়ের সম্মতি পেয়ে খুশি মনে চলে যান। স্বামীকে জানাতে হবে, অন্তিক শাশুড়ি সহ বাকি সবাইকে জানাতে হবে আজকে কালকের মধ্যে। বোনকে পরিবারের সমেত আসতে বলবেন ঠিক করেন মনে মনে। রাত বাজে 2:30। মাহাত বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। জীবনে প্রথমবারের মতো স্মোক করছে বাড়ির ছাদে দাঁড়িয়ে। সে বুঝতে পারছে না কি হচ্ছে আর সেই বা কি করবে। তাদের দেশের বাইরে যে বিজনেস আছে সেটা দেশেও গ্রোথ করার পরিকল্পনা করেছিল বাবা ছেলে। সেই ব্যাপারেই একটা মিটিং ছিল তখন। অনেক রাত হয় মিটিং শেষ হতে হতে। মিটিং টাইমে মোবাইল সাইলেন্ট রাখা বোধহয় সব বিজনেসম্যানের অভ্যাস, মাহাদেরও তাই। সে মোবাইল সাইলেন্ট করে রেখেছিল। মিটিং শেষে যখন ফোন চেক দেয় তখন দেখতে পায় মেহেরিন একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, তাকে মিটিং শেষ করে আবার অন্য কোথাও আটকে না যেতে বলেছে। কারণ কাল সকাল সকাল মামা বাড়ি যাবে সবাই, আর ওর নিজের জন্য এটা সেটা নিয়ে আসতে বলেছিল ভাইকে। আর সবশেষে বলে অয়ন্তীকে কাল সাজাতে হবে, ওকে পাত্রপক্ষ দেখতে আসবে, মেহেরিনই সাজাবে, তাই একদম সকাল সকাল চলে যাবে তারা। সে যেন তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম হারাম করার খবর দিয়ে বলছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। মেহেরিনের ভয়েস মেসেজটা শুনে মাহাদের যে কেমন লাগছিল তা সে নিজেও বলতে পারবে না। মনে হচ্ছে চোখের সামনে যা আছে ভেঙে চুরে ফেলতে। কিন্তু কেন এমন হচ্ছে? ইচ্ছে বা হবে কেন তার? অয়ন্তী বড় হয়েছে, প্রস্তাব আসবে, দেখতে আসবে, বিয়ে হবে, স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিকই। উফ, মাহাদের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। হঠাৎ ফোনটা পকেট থেকে বের করে মেহেরিনকে রিপ্লাই টেক্সট করে জানতে চাই, দেখতে আসছে মানে? হঠাৎ কোনো কথাবার্তা ছাড়া কিসের দেখা দেখি? কিছুই তো শুনলাম না এই ব্যাপারে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও মেহেরিনের রিপ্লাই আসে না। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। মাঝ রাস্তায় ড্রাইভ করতে করতে টাইম দেখতে ফোনের স্ক্রিন অন করলে দেখে মেহেরিন রিপ্লাই করেছিল 20 মিনিট আগে। তার ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি মাহাদ। ভয়েসটা শোনে, হ্যাঁ, সব কিছু হঠাৎই হলো। বড় মামির বোনের ছেলের জন্য অন্তিকে দেওয়ার কথা বলেছিল নাকি অনেক আগে। পিকনিকের আগের দিন যে ওনার স্বামীর অ্যাক্সিডেন্ট হলো, সেই ভয়ে কখন না কি হয়ে যায় তাদের, তাই ছেলেকে নাকি বিয়ে করিয়ে দিতে চাচ্ছেন দেখে শুনে। অয়ন্তিকে যেহেতু পছন্দ তাই মামির কাছে আবার প্রস্তাব দিয়েছে। মামি, মামা, অন্তিক ভাই আর সবাইকে জানালে ওরা অয়ন্তিকে বলে জানতে চায়। অয়ন্তি না করেনি, তাই কাল দেখতে আসবে। ভয়েসটা শুনে মাহাদের মেজাজ বিগড়ে যায়, ভীষণ রকম বিগড়ে যায়। অয়ন্তী নাকি না করেনি? কেন করেনি? বিয়ে করার এত শখ সেদিনের মেয়েটার। মাহাদ কি থেকে কি ভাবছে তা সে নিজেও জানে না। এরপর বাড়ি এলে চাবি দিয়ে দরজা খোলে। বাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়েছে। রুমে গিয়ে সব চিন্তা বাদ দিয়ে ঘুমাতে চাইলে পারে না। এদিক সেদিক পায়চারি করতে থাকলো কিছুক্ষণ, তাও অস্থিরতা না কমলে ছাদে চলে যায় সে। মাহাত এরপর সারাটা রাত নানান কিছু ভেবে ছাদেই কাটায়। সময়টা সকাল 6টার দিকে। মাহাদের মা আর বাবা ভীষণ স্বাস্থ্য সচেতন মানুষ, তারা খুব ভোরেই ঘুম থেকে ওঠেন। আজও উঠেছেন। মাহাদের বাবা বাইরে হাঁটতে বের হবেন, তাই পোলো শার্ট, জগার, জুতা সহ অন্যান্য অ্যাক্সেসরিজ নিয়ে প্রস্তুত হচ্ছিলেন। মাহাদের মা কাপড় গোছাতে গোছাতে ফোনে কথা বলছে।
মিসেস আয়েশা আমিনের সাথেই বলছেন কথা। অতিথিদের জন্য কি কি আয়োজন করলে ভালো হবে সেসব পরামর্শ দিচ্ছেন ভাবিকে। এর মধ্যে দেখেন ছেলে এসেছে রুমে। তবে তিনি ছেলেকে এখানে দেখে অবাক না হলেও ছেলের চোখ মুখের হাল দেখে ভীষণ অবাক হন। মাহাদের চোখগুলো ভীষণ লাল হয়ে আছে, চুলগুলো ভীষণ এলোমেলো। মাহাদের মা ভয় পেয়ে যান ছেলেটার শরীর খারাপ হলো নাকি ভেবে। উনি তাড়াহুড়ো করে কথা শেষ করেন। ফোন কেটে ছেলের কাছে এসে গালে হাত দিয়ে জানতে চান, কি হয়েছে বাবা? চোখ মুখের এই অবস্থা কেন তোর? অসুস্থ লাগছে? এই অবস্থা কেন চোখ মুখের? রাতে ঘুমাওনি নাকি ডিং করেছো? আমি বিয়ে করব। কথাটা বলে সে বাবা মা দুজনের দিকেই তাকান। ওনারা অবাক হয়ে ছেলের দিকে তাকান। চেহারা হাল বেহাল করে ছেলে এসে বলছে বিয়ে করবে। কি উত্তর দিবে বুঝতে পারলেন না তৎক্ষণাৎ। হঠাৎ এই কথা বলছিস কেন? কাউকে ভালোবাসিস? এত কথা তো দরকার নেই, বলছি বিয়ে করব। তোমরা মেয়ের বাড়ি গিয়ে প্রস্তাব দেবে, ব্যাস। মেয়েকে? কার বাড়ি যাব? মাহাদ মায়ের চোখের দিকে তাকিয়ে উত্তর দেয়, তোমার ভাইজি। মানে তোমার ভাইজির কথা বলছি অয়ন্তী। ওকে আমি বিয়ে করব। আজ তোমরা প্রস্তাব নিয়ে যাবে। মাহাদের কথা শুনে কিছুক্ষণ ছেলেটা কি বলল তা বোঝার চেষ্টা করেন তিনি। তারপর এক পলক স্বামীর দিকে তাকান, যা শুনছে তা ঠিক কিনা বোঝার চেষ্টা করেন। সবকিছু মাথায় খেলে যেতেই দাঁতে দাঁত চেপে বলেন, মাথা খারাপ তোর? আজ ওকে পাত্রপক্ষ দেখতে আসছে, আর তাছাড়া বোন হয় তোর। বোধ বুদ্ধি হারিয়ে ফেলছিস নাকি? বোধ ফিরে এসেছে। তোমাদের যা বলছি তা করো। অয়ন্তীকে আমি বিয়ে করব। মাহাদের মা স্বামীর দিকে এক পলক তাকিয়ে বলেন, পাগল পেয়েছে আপনার ছেলেকে, কিছু বোঝান। আজ অয়ন্তিকের পাত্রপক্ষ দেখতে আসবে। এই ছেলে বলছে আজ নাকি আমি বাড়ি গিয়ে প্রস্তাব দিব। বড় ভাইয়ের সামনে, ভাবির সামনে আমি কোন মুখে দাঁড়াবো? মা, তুমি কি বলছো বুঝতে পারছো? বোন হয় তোমার, এসব চিন্তা ভাবনা আনো কি করে? আর আজকে মেয়েটাকে পাত্রপক্ষ দেখতে আসছে, আবল তাবল বকবে না এমন সময়ে। আমি কোনো আবল তাবল বকছি না বাবা। অয়ন্তীকে কি তোমরা জন্ম দিয়েছো যে বিয়ে করতে পারবো না? মামা তো বোন হয়, এখন বউ বানাতে চাচ্ছি। আমি এত কিছু বুঝি না। তোমরা আজ গিয়ে ও বাড়িতে প্রস্তাব দেবে অয়ন্তীকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। না হয় আমি কি করব নিজেও জানি না। তুমি যা করবে করো, কিন্তু আমি আমার ভাইয়ের সামনে এসব ছেলে মানুষই প্রস্তাব নিয়ে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অয়ন্তীর বিয়ে আমার সাথে না হলে কিভাবে অন্য কারোর সাথে হয় আমিও দেখে নিব। আমার উপায়ে আমি ওকে বিয়ে করব। তখন তোমাদের কেন জানালাম না সেটা বলতে এসো না। মাহাদ তার মাকে অথৈ জলে ফেলে যায়। তিনি বুঝতে পারছেন না কি করবেন। স্বামীর দিকে তাকান, তোমার ছেলে বোধহয় অয়ন্তীকে ভালোবাসে। পাগল হয়ে গিয়েছে সে। ওদের মধ্যে ভালোবাসাবাসি হবে কেমন কোনো ফাঁকা জায়গায় ছিল নাকি? সারা জীবন আমরা ভাইয়ের মেয়ে তিনটাকে মেহেরিরের চেয়ে কম করে না দেখতে শিখে এসেছি। আর সে বলছে অয়ন্তীকে বিয়ের প্রস্তাব দিবে। লজ্জা করে না আপনার ছেলের? এখন সেসব বাদ দিয়ে কি করবে ভাব। আপনার ছেলে তো হুমকি দিয়ে গেল অয়ন্তিকের বিয়ে হতে দেবে না আমরা যদি কিছু না করি। অন্য উপায়ে ওকে বিয়ে করবেও বললো, কোনো ঝামেলা না করে বসে আবার। আমার ভীষণ ভয় লাগছে। আপনার ছেলে যদি সত্যি সত্যি তেমন কিছু করে, আমি আমার মা, ভাই, ভাবি ওদের সামনে কোন মুখে দাঁড়াবো? সরোয়ার বাড়ির মানুষগুলো আজ ভীষণ ব্যস্ত। বাড়ির বড় মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে, কোনো কিছুর কমতি রাখছেন না তারা। বাড়ি নতুন করে সাজানো থাকে। অতিথিদের আপ্যায়নের জন্য খাবার দাবার কোনো কিছু কমতি নেই। বাড়ির দুই গৃহিণী এখনো রান্নাঘরে, তাদের রান্নাবান্না শেষ নেই। দিগন্ত অন্তিকও আজ বাড়ি আছে। কাল তারা দুভাই বাড়ির ইন্টেরিয়র ও অ্যাম্বিয়েন্স চেঞ্জ করেছে। ডিজাইনার ল্যাম্প, আর্টওয়ার্ক, হালকা ওয়ার্ম লাইট সহ আরও অনেক কিছু। বাড়ির দুই কর্তাও বসে নেই, বাজার আরও অনেক বাকি। সেসব লিস্ট করছেন, আনতে যেতে হবে। প্রাণেশা আর দাদিও রান্নাঘরে। দাদি বৌমাদের দিক নির্দেশনা দিচ্ছেন, আর প্রাণেশা এটা সেটা যা লাগে এগিয়ে দিচ্ছে শাশুড়িদের। দিথি আর ইসি ডাইনিং গোছাচ্ছে, সাজাচ্ছে প্লেটিং, কাটলারি, গ্লাস সেন্টার পিস সহ ঠিকঠাক করে দুজনে মিলে। তবে তার আগে দিগন্তের সাহায্যে টেবিলের ঠিক ওপরে হালকা ব্রোঞ্জ শেডের দুইটা মিনিমাল পেন্ডেন্ট লাইট ঝুলিয়ে দেয়। অন্তিক ছিল বোনের কাছে। তাকে আরেকবার নিচে গিয়ে জিজ্ঞাসা করেছিল বিয়ে নিয়ে মতামত কিনা। অয়ন্তী যদি শেষ মুহূর্তে এসেও না করে দেয় তাহলে সে এখানে সব বন্ধ করে দেবে, এমন আশ্বাস দেয়। কিন্তু অয়ন্তী কোনো আপত্তি করে না আজকের দেখতে আসা নিয়ে। অয়ন্তী ছোটবেলা থেকে ভীষণ বাধ্য মেয়ে।
বড়দের ওপর কোনোদিন কথা বলেনি, সেখানে বিয়ের মতো বিষয় নিয়ে আপত্তি করবে এমনটা হতেই পারে না, যদি না বিশেষ কোনো সমস্যা থাকে। যেহেতু তেমন কোনো ব্যক্তিগত সমস্যা নেই তার, না বিয়ে করবে না এমন কোনো পরিকল্পনা ছিল না আগে থেকে, আর না যার সাথে বিয়ের কথা বলছে তাকে নিয়ে খারাপ কোনো অভিজ্ঞতা আছে, তাহলে আপত্তি করার প্রশ্নই আসে না। অন্তিক দ্বিতীয়বারের মতো বোনের সম্মতি নিয়ে চলে যায়। রুমে গিয়ে একটু ফ্রেশ হতে হবে তার, কিন্তু তার আগে একবার নিচে গিয়ে রান্নাঘরের কাছাকাছি যায়। দূর থেকেই মাকে বলে, মা, ওকে একটু রুমে পাঠাও তো, দরকার আছে।